আচ্ছা, আগের দিন মনে হয় এই অঙ্কটা আমার হোমওয়ার্ক দেওয়া ছিল। আমাদের কত অব্দি হয়েছিল? আমাদের হয়েছিল হচ্ছে পেজ নাম্বার, এগুলো হয়েছিল। হ্যাঁ, এতটা হয়েছিল, 27 অব্দি। তো এই একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া ছিল। এটা কেউ করেছিস? করে থাকলে অ্যান্সার কত আসছে? এই যে এই অঙ্কটা। প্রথমটা ছিল সাম অফ বোথ ডাইস হচ্ছে মাল্টিপল অফ 3। দুখানা ডাইসকে থ্রো করলে অ্যাকচুয়ালি আউটকামে কি কি আসে? 1 1, 1 2, এই করতে করতে 1 6, অ্যান্ড 2 1, 2 2, এরকম করতে করতে 2 6, এই করতে করতে লাস্ট অব্দি হবে 6 1, অ্যান্ড লাস্ট নাম্বারটা 6 6, টোটাল 36। তার মধ্যে কতগুলোতে সাম অফ বোথ ডাইস মাল্টিপল অফ 3 আসবে, মানে এখানে যে নাম্বারগুলো আসছে এদেরকে যোগ করলে সেই সংখ্যাটা, সেই নাম্বারটা হবে 3 এর মাল্টিপল। এরকম কতগুলো হবে? 1 এর জন্য হবে 1 2 1 5, 1 2 1 5, 1 2 1 5। তারপর হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য আর হবে না। 2 এর জন্য হবে 2 1 2 4। মানে আমাকে এমন ভাবে চুজ করতে হবে যেন মাল্টিপল অফ 3 হয়। তো এখানে আমি জানি না তোরা করেছিস কজন, কোনটা করেছিস, আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। আহ, এটা হবে 1/3। প্রথম অ্যান্সারটা হবে 1/3, পরেরটা হবে 1/4। আই হোপ তোরা এটা করে নিবি নিজেরা। 1/36। ওকে, 20/36 হবে এটা। অ্যান্ড 1/6, এইটা আমাদের অ্যান্সার হবে। আমি আপাতত অ্যান্সার গুলো বলে দিলাম, তোরা করিস। কোনো অসুবিধা হলে আমাকে ইনফর্ম করবি অ্যান্সার যদি না মেলে। আচ্ছা, এখানে এই কার্ডের অঙ্কটা আমি একটু পরে আসছি। এই অঙ্কটা হয়ে গেছিল এখান থেকে। বলছে 4 apples and 3 oranges are in randomly placed in a line. Find the chances that the extreme foot are both oranges. Okay. And all apples are together. All apples are not together. Number 2 apples are together. কোশ্চেনটা মানে কি? 4টে অ্যাপেল আর 3টে অরেঞ্জ র্যান্ডমলি প্লেস করা আছে একটা লাইনে। হ্যাঁ, তার মানে এরকম হতে পারে, একটা অ্যাপেল, একটা অরেঞ্জ, একটা অ্যাপেল, আবার একটা অ্যাপেল, আবার একটা অরেঞ্জ, আরেকটা অরেঞ্জ, অ্যাপেল, এইভাবে জিনিসটা র্যান্ডম হতে পারে, মানে সেটা কিছু বলে দেওয়া। ফাইন্ড আউট দ্য চান্স। এবার দেখ তাহলে আমাদের টোটাল এখানে কতগুলো নাম্বার আছে, মানে 4টে অ্যাপেল আছে, 3টে অরেঞ্জ আছে, মানে কটা প্লেস হচ্ছে আমাদের? টোটাল আমাদের প্লেস হচ্ছে অ্যাভেলেবেল 7খানা প্লেস। এবার এই 7 4 3 7, এবার এই 7খানা জায়গাতে এই 4টে অ্যাপেল আর 3টে অরেঞ্জকে কত রকম সাজানো যেতে পারে, এটা আগে বল। এখানে কত রকম ভাবে আমরা সাজাতে পারি বলতে পারবি? ক্লাস 11-এ পারমুটেশন করেছিলিস, কম্বিনেশন করেছিলিস।
সাতখানা জায়গায় সাতটা অবজেক্টকে টোটাল কত রকম সাজানো যেতে পারে? 7 ফ্যাক্টোরিয়াল। এবার বলছে দ্য এক্সট্রিম ফুটস আর বোথ অরেঞ্জ, মানে বলছে যে এই কর্নারটা, এই যে এইটার কেসটা হচ্ছে এরকম যে সাতখানা যে প্লেস থাকবে সেই সাতটা প্লেসের প্রথমটা আর লাস্টেরটা অরেঞ্জই হবে। আচ্ছা, প্রথমটা লাস্টেরটা যদি অরেঞ্জই হয়, অন্য কোনো কিছু হবে না, শুধু অরেঞ্জ হবে, তাহলে এবার আমার কি পড়ে থাকছে বল, বাকি কি পড়ে থাকছে? চারটে অ্যাপেল পড়ে থাকছে, একটা অরেঞ্জ পড়ে থাকছে। এই চারটে অ্যাপেল একটা অরেঞ্জকে আমাদের এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা জায়গার মধ্যে সাজাতে হবে। এবার বল এই পাঁচটাকে আমরা কত রকম সাজাতে পারি? এই পাঁচটাকে আমরা কত রকম সাজাতে? এই ফাইভ যে ফ্যাক্টোরিয়াল। সেটা হবে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি পাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোটাল কত রকম হয়? টোটাল মানে টোটাল সাতখানাকে কত রকম সাজানো যেত? সেটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল। এইবার এখানে আরো একটা ব্যাপার আছে। এখানে নোটিস কর, এই যে একটা অরেঞ্জ আছে, এই একটা অরেঞ্জ আছে। এবার এইটা দুটো অরেঞ্জ আমরা নিয়েছি। এবার এমন তো হতে পারে, ধর এটা 1 নম্বর অরেঞ্জ, এটা হয়তো 2 নম্বর অরেঞ্জ, মানে তিনটে যে অরেঞ্জ ছিল। আচ্ছা, এরকম হতে পারতো এখানে 2 নম্বর এখানে 3 নম্বর, এরকম হতে পারতো এখানে 2 নম্বর এখানে 1 নম্বর, এরকম হতে পারতো এখানে 3 নম্বর এখানে 1 নম্বর, এরকম হতে পারতো এখানে 1 নম্বর এখানে 3 নম্বর। মানে কত রকম সাজানো যাচ্ছে বলতো তাহলে? কটা হলো? আর কোনো হচ্ছে 1 2 1 3 3 1 3 2 হয়নি, আরেকটা বাকি আছে, ও 3 ও 2। মানে 3 নম্বর অরেঞ্জটা এখানে আছে, 2 নম্বর অরেঞ্জটা এখানে আছে, মানে আমরা এত রকম সাজাতে পারি। দেখ টোটাল কটা ভ্যারাইটি হচ্ছে, ছখানা হচ্ছে না? 1 2 3 4 5 6। তাহলে এটা ইন্টু 6। তবে হ্যাঁ, এটাকে আমরা অ্যাকচুয়ালি এরম ভাবে লিখবো না, ম্যাথামেটিক্যালি জিনিসটাকে লিখবো। দেখ আমার কাছে লাস্টের দুটো জায়গাতে, মানে লাস্ট দুটো কর্নারে আমাকে অরেঞ্জকে রাখতে হবে। এবার এখানে কোন অরেঞ্জটা থাকবে? আমার কাছে কতগুলো অরেঞ্জ আছে? তিনটে। এবার তিনটে অরেঞ্জের মধ্যে দুটো অরেঞ্জকে এখানে রাখতে হবে, কোন দুটো আমি জানি না। আমরা এটাকে এইভাবে লিখবো, তিনটের মধ্যে দুটোকে আমরা 3C2 এইভাবে সিলেক্ট করবো। অ্যাকচুয়ালি এটা পারমুটেশন হবে, এটা হবে 3C2 হলো তো। এবার এখানে এবার দেখ, 3C2 মানে হচ্ছে আমি কোন কোন অরেঞ্জ গুলোকে নেব। মানে আমি 1 নম্বর অরেঞ্জ, 2 নম্বর অরেঞ্জ, 3 নম্বর অরেঞ্জ, এই তিনটের মধ্যে কোন দুটোকে নেব। ধর আমি 1 আর 2 কে নিলাম, সেটা হচ্ছে 3C2। বা আমি 1 3 কে নিলাম, বা আমি 2 3 কে নিলাম, মানে টোটাল আমার তিন রকমই হতে পারে। এইবার আবার এই 1 আর 2 এর মধ্যে সাজাতে পারি, মানে প্রথমটাতে 1, লাস্টেরটা 2 নম্বরটা থাকবে, বা ওরকম হতে পারে 2 1, এরকম সাজাতে পারি। একইভাবে 1 3 কেও আমরা 1 3 বা 3 1 সাজাতে পারি। 2 3 কেও আমরা 2 3 বা 3 2 সাজাতে পারি। দিস ইজ দ্য মেথড। মানে আমরা ফার্স্টে কম্বিনেশন দিয়ে বার করে নিলাম যে কত রকম কম্বিনেশন আমরা নিতে পারবো। এবার এক একটা কম্বিনেশনকে দু রকম ভাবে সাজানো যাবে, তাহলে এটার সাথে আবার ইন্টু 2 করতে হবে। এবার এই পুরো জিনিসটা যদি একবারে লিখতে চাস, তাহলে এটা হবে 3P2। একই মানে, দুটোর মানে সেম, দুটোর মানে সেম। 3P2 যা হবে, 3C2 × 2 করলে একই অ্যান্সার হবে। হোয়াট এভার, এবার যেটা বলার চেষ্টা করছিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখ। মানে এই চ্যাপ্টারটার জন্য আমাদের 11-এর পারমুটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে দেখ, 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 3C2 মানে 3 হয়, ×2 আছে, বাই 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কেটে দে, 3 2 6 কেটে যাবে, অ্যান্সার হবে 1/7। তার মানে কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হচ্ছে 1/। এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, এটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে টোটাল 17 টাইপ অফ স্যাম্পল আছে, সরি 7 ফ্যাক্টোরিয়াল টাইপের স্যাম্পল আছে। তার মধ্যে থেকে লাস্ট দুটোতে অরেঞ্জ থাকবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/7। বল কারোর যদি কোনো ডাউট থাকে ক্লিয়ার করার। এনি ডাউট? ওকে, তো পরে কোশ্চেনটা যাচ্ছি। বলছে অল অ্যাপেলস আর টুগেদার। প্রথম কাজ হচ্ছে আমার কাছে সাতখানা
প্লেস ছিল। 7টা প্লেসে আমার 4টে অ্যাপেল থাকবে, 3টে অরেঞ্জ থাকবে। এবার কোশ্চেন হচ্ছে অল অ্যাপেল টুগেদার। আচ্ছা, অল অ্যাপেল টুগেদার মানে আমরা জিনিসটা এরকম করবো, আমরা 4টে অ্যাপেলকে একটাই ধরে নেবো। মানে আমরা 4টে অ্যাপেলকে, ধর আমার কাছে টোটাল যে 4টে অ্যাপেল আছে, সেই 4টে অ্যাপেলকে আমি এক্স ধরে নিচ্ছি। মানে আমি 4জনকে এক্স ধরে একবারে এগাচ্ছি। তাহলে এখন আমার কাছে একটাই এক্স রয়েছে, যে এক্স এর মধ্যে 4টে অ্যাপেল একসাথে আছে, আর তার সাথে 3টে অরেঞ্জ আছে। তাহলে একটা এক্স, 3টে অরেঞ্জ, টোটাল কতগুলো হচ্ছে এবার তাহলে? কটা হচ্ছে? কটা 4টে প্লেস হচ্ছে। তাহলে এখন আর 7টা প্লেস থাকছে না, কারণ একটা প্লেসে যে অ্যাপেলটা থাকবে, সেই একটা অ্যাপেলের মধ্যে, মানে আমি এক্স ধর এখানে রাখলাম, তো এক্স মানে তো সেই এই এক্স মানে 4টে অ্যাপেলকে একসাথে বোঝানো হচ্ছে। তাহলে এরম ভাবে বল, 4টে প্লেসে আমরা কত রকম সাজাতে পারি? 4টে প্লেসে আমরা সাজাতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এবার গল্প হচ্ছে কি, তোর এখানে যে 4টে অ্যাপেল আছে, এই 4টে অ্যাপেলকে এখন কত রকম ভাবে সাজানো যাবে? 4টে অ্যাপেলকে এখন কত রকম ভাবে সাজানো যাবে? মানে এমন তো হতে পারে আমি এখানে এক্স লিখলাম, তো এক্স এর মধ্যে কোন অ্যাপেলটা, 1 নম্বর অ্যাপেলটা আগে আছে, 2 নম্বরটা পরে আছে, 3 নম্বরটা, তারপর 4 নম্বরটা। আবার এরকম হতে পারে 1 নম্বরের পর 3 নম্বর অ্যাপেলটাকে রাখলি, দেন 4 নম্বরটা, দেন 2 নম্বরটা। এরকম ভাবে আমরা কত রকম সাজাতে পারবো? তো আমাদের কটা অ্যাপেল? 4টে অ্যাপেল, 4টে অ্যাপেলের 4টে জায়গা, মানে টোটাল 4 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে এখানে কম্বিনেশন, মানে অ্যারেঞ্জমেন্ট, পারমুটেশন করছি আমরা অ্যাকচুয়ালি পুরো। এইবার এইটা হচ্ছে টোটাল পসিবল কেস, ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস কত? 7 ফ্যাক্টোরিয়াল। নে, এটাই তোদের অ্যান্সার, এটাই তোদের 2 নম্বর কোশ্চেনের। এটা তোদের 1 নম্বর কোশ্চেন। বল বুঝতে পারলি কিনা? এবার এটা আমরা প্রবাবিলিটি বার করলাম। এরপরে প্রবাবিলিটিটা হচ্ছে অল অ্যাপেলস আর নট টুগেদার, একসাথে নেই, তার প্রবাবিলিটি কত? এটা তো সব থেকে সহজ। একসাথে আছে সেটার প্রবাবিলিটি কত এসছে? একসাথে রয়েছে তার প্রবাবিলিটি এইটা। তাহলে একসাথে থাকবে না সেটার প্রবাবিলিটি কি হবে? জাস্ট 1 মাইনাস একসাথে থাকার প্রবাবিলিটি। বুঝতে পারলি জিনিসটা কিভাবে হবে? এইটার অ্যান্সার কিভাবে করবো? প্রবাবিলিটি অল অ্যাপেলস আর নট টুগেদার, তার মানে হবে এটা 1 মাইনাস প্রবাবিলিটি অল আর টুগেদার। তো অল আর টুগেদার কত এসছে? এটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। এটা এসছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই আমাদের 3 নম্বরটা অ্যান্সার। এইবার বলছে যে কোনো দুটো অ্যাপেল এক নো, এটা নাম্বার হবে না, এটা নো হচ্ছে। নো টু অ্যাপেলস আর টুগেদার, দুটো অ্যাপেল একসাথে থাকবে না। এবার এইটা করার জন্য আই থিঙ্ক বেস্ট মেথড হচ্ছে, তুই আগে লেখ। এটা করার জন্য বেস্ট মেথড হচ্ছে, দুটো অ্যাপেল একসাথে থাকবে না। আহ, তোরা এইভাবে ভাব যে দুটো একসাথে থাকবে, এরকম কতগুলো হবে যে দুটো করে অ্যাপেল একসাথে থাকবে? তাহলে দেখ আমরা কি করব, আমরা দুটো করে অ্যাপেলকে এক্স ধরে নেব। ভালো করে বুঝবি পুরো জিনিস। আমার কাছে টোটাল 4টে অ্যাপেল ছিল, তার মধ্যে আমি দুটো অ্যাপেলকে একসাথে এক্স ধরলাম। তাহলে এখনো আরো দুটো অ্যাপেল পড়ে থাকবে, আর 3টে অরেঞ্জ পড়ে থাকবে। তাহলে এবার দেখ, আহ, এখানে কি করা যায়? আর কি করা যায়? না, এইভাবে হবে না। নো টু অ্যাপেলস আর টুগেদার, বলতো কিভাবে করা যেতে পারে? নো টু অ্যাপেলস আর টুগেদার।
বলতে পারবি কেউ? কি করা যেতে পারে? ফোর, নো ফোর অ্যাপেলস আর টুগেদার। আচ্ছা, যাই হোক, আহ, দুটো অ্যাপেল যদি একসাথে না থাকে, তাহলে আমাদের এমন ভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে যেন একটা গ্যাপে গ্যাপে অরেঞ্জ থাকে। হ্যাঁ, দেখ, যদি এইভাবে আমরা করি, তিনটে তিনটে অরেঞ্জকে আমরা যদি এইভাবে রাখি, ঠিক আছে, তাহলে দেখ অ্যাপেল গুলো মাঝে থাকবে। তাহলে এমন কোনো হবে না যেখানে দুটো অ্যাপেল পাশাপাশি হয়ে যাবে। দিস ইজ দ্য অনলি পসিবিলিটি, যে আমরা হচ্ছে এটা এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, 2, 4, 6, এই চারটে পজিশনে যদি অরেঞ্জকে রেখে দিই, অটোমেটিক্যালি বাকি জায়গাগুলোতে অ্যাপেল থাকবে। তাহলে দেখবি এখানটা কোনো রকম টু অ্যাপেলস টুগেদার এটা হবে না। ঠিক আছে, তাহলে এইটাই একমাত্র পসিবল কেস আছে। এইবার বল, এই যে ফেভারেবল কেস, এইটা কত রকম ভাবে সাজানো যায়। ফার্স্টে তো তিনটে অরেঞ্জকে আমরা এখানে রেখেই দিলাম, মানে আমরা ফার্স্টে তিনটে অরেঞ্জকে এখানে রেখে দিচ্ছি, তবে গিয়ে আমরা এটা করতে পারবো। এবার কটা স্পেস ফাঁকা আছে আমাদের কাছে? কটা স্পেস ফাঁকা আছে? চারটে। তো চারটে স্পেসের জন্য কত হবে? চারটে স্পেসের জন্য 4 ফ্যাক্টোরিয়াল, মানে চারটে পেসে আমরা কত, এই যে অ্যাপেল গুলোকে সাজাবো সেটা কত রকম হবে? 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর এই যে তিনটে জায়গায় অরেঞ্জকে রেখেছি, সেই তিনটে জায়গায় অরেঞ্জ কটা প্লেস নিয়েছে? তিনটে প্লেসে তিনটে অরেঞ্জ, এটা কত রকম সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবিলিটিস, তাহলে সেটা হবে বাই 7 ফ্যাক্টোরিয়াল। দিস উইল বি আওয়ার অ্যান্সার। যদি কারোর অসুবিধা থাকে হাত তুলে দেবে। ক্লিয়ার জিনিসটা কিভাবে করছে? ক্লিয়ার থাকলে তোরা ওই ওকে সিম্বলটা দিয়ে দিবি, আই থিঙ্ক দেওয়ার অপশন আছে। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা কর, নাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। বলছে, ইফ টু নাম্বারস are selected randomly from 20 consecutive natural numbers. 20 consecutive natural numbers মানে হচ্ছে কত থেকে স্টার্ট হবে? আমরা ফার্স্ট স্টার্ট করব 1 থেকে, তাহলে 1 থেকে 2 হয়ে 3 হয়ে 20 অব্দি যাওয়া মানে কত অব্দি? লাস্ট কত হচ্ছে তাহলে? 20 তো হবে, 99, 20 লাস্ট থাকে। বলছি এদের মধ্যে থেকে আমরা র্যান্ডমলি দুটো নাম্বারকে সিলেক্ট করছি। কোশ্চেন হচ্ছে কতগুলো ইভেন নাম্বার হবে? আচ্ছা বল, এখানে প্রথম কতগুলো ইভেন হতে পারে? ইভেন নাম্বার কতগুলো হতে পারে? এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তাহলে বলতো স্যাম্পল স্পেসে কতগুলো এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস কতগুলো আছে? 20টা। আচ্ছা, এবার আমরা একটা ইভেন্ট লিখছি, লেট ই হচ্ছে ইভেন্ট, কিসের ইভেন্ট? অফ ইভেন নাম্বারস। ইভেন মানে জোড় সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কতগুলো আছে?
কারা কারা আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 10টা আছে, 10টা। তাই তো? দশটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এন ই হচ্ছে 10। আচ্ছা, অড নাম্বার কটা আছে? ওটাকে আমরা ধর ও লিখছি। ও হচ্ছে ইভেন্ট, কিসের ইভেন্ট? অফ অড নাম্বারস বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এখানে কতগুলো আছে? ওটাও 10টা। ওটাও 10টাই আসবে, দেখবি 1, 3, 5 ডট 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 19 অব্দি থাকবে, ওটাও 10টা। ঠিক আছে, তাহলে এন অফ অড নাম্বার কতগুলো আছে? 10টা। প্রথম অ্যান্সারটা প্রবাবিলিটি কিসের? তোকে ইভেন নাম্বার পেতে হবে। এবারে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, তোকে কটা নাম্বার সিলেক্ট করতে হবে? ফাইন্ড দ্যাট ইজ সাম অফ টু নাম্বার। আচ্ছা, সাম ব্যাপারটা বোঝ। তুই দুটো নাম্বার নিলি, সেই দুটো নাম্বারের, ধর ধর আমি একটা একটা করে নাম্বার নিলাম। ধর আমি প্রথম নাম্বারটা 1 পেলাম, পরেরটা 7 পেলাম, তাহলে এই দুটো অ্যাড করলে কত আসবে? 8। 8 হচ্ছে ইভেন নাম্বার। হ্যাঁ, সেইটা পেতে হবে। সামেশনটা ইভেন হবে এরকম পেতে হবে। তাহলে কি কি হতে পারে? তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে না তো, এত এত সহজ হচ্ছেই না। বল বল বল, জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। কোশ্চেনটা আমি করে দেখিনি। জি, তোকে সামটা, দুটো নাম্বার যে সিলেক্ট করবি সেই দুটো নাম্বারের সামেশনকে তোকে ইভেন পেতে হবে। তাহলে এটা, তাহলে বল, আমি প্রথমে 1 দিয়ে স্টার্ট করছি। 1 এর জন্য কি কি নাম্বার পাবো? আচ্ছা, একটু ভেবে বল, দুটো নাম্বারের যোগফল বা সামেশনটা একটা ইভেন নাম্বার কখন হয়? তার দুটো নাম্বার আছে এক্স প্লাস ওয়াই, এটা করলে আমরা ইভেন কখন পাবো? যখন দুটো হতে পারে, যদি এক্স ইভেন হয়, মানে জোড় সংখ্যা হয়, ওয়াইও ইভেন হয়, ঠিক আছে, যেমন 2 + 2, তাহলে অ্যান্সারও 4 ইভেন হবে। আরেকটা হতে পারে, এদের দুজনের কোনো একজন ইভেন হবে, আর এই, সরি, দুইজনই অড হবে। অড অড, যেমন 1 এর সাথে 3, 1 এর সাথে 5, তাহলেও আমরা কি পাবো? তাহলেও আমরা কি পাবো বল? তাহলেও আমরা পাবো ইভেন। ইভেন নাম্বার। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি কটা নাম্বার সিলেক্ট করছি? বল, কটা নাম্বার সিলেক্ট করছি? দুটো নাম্বার। আমার কাছে টোটাল কতগুলো নাম্বার আছে? 20টা। তাহলে আমাকে পেতে হবে প্রবাবিলিটি, সামটা কি হবে? সাম ইজ ইভেন, এটা ইকুয়াল টু, এবার লেখ এরম। তাহলে দেখ, এটা দুটো কেসে হতে পারে। প্রথম কেস আমরা এরকম পেলাম যে প্রবাবিলিটি আমরা প্রথম নাম্বারটাও ইভেন পাচ্ছি, পরেরটাও ইভেন পাচ্ছি। আরেকটা হতে পারে আমি প্রথম নাম্বারটা অড পেয়েছি, পরেরটাও অড পেয়েছি, তবেই দুটো ইভেন 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 হবে, অড অড মিললেও ইভেন হবে। আচ্ছা বল, এইটা কিভাবে পাবো? দুটোই ইভেন নাম্বার পেয়েছি মানে কি? আমার কাছে কটা ইভেন নাম্বার ছিল? আমার কাছে ইভেন নাম্বার 10টা। টোটাল 10টা, তাহলে আমি 10টার মধ্যে দুটো সিলেক্ট করছি। বাই, নিচে সবসময় টোটালটা হয়, টোটাল কতগুলো নাম্বার আছে? 20টা, তার মধ্যে থেকে দুটো নিচ্ছি। প্লাস, এখানেও আবার একই রকম, আমি অড নাম্বার, দুটো অড নাম্বার পেতে হবে আমাকে। তাহলে আমার কাছে 10টা অড আছে, তার মধ্যে থেকেই দুটো নেব। ডিভাইড বাই, নিচে সবসময় টোটালটা, তো টোটাল 20টা নাম্বারের মধ্যে দুটো। তাহলে অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার সেম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট 2 ইন্টু লিখে দেবো, 10C2/20C2 করে দেখ তো কত আসছে।
10c2 কে কিভাবে লিখবো আমরা? 10c2 লেখার নিয়ম শিখেছিলাম 10 × 9/2 × 1। 20c2 কে লিখবো 20 × 19/2 × 1। 2 × 1 কাটবে, 10 দিয়ে 20 কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে তাহলে 9/19। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারলি? কেউ না বুঝে থাকলে বল, হ্যান্ড রেজ কর, কেউ না বুঝে থাকলে। তাহলে বল তো পরেরটা কি হবে? আমাকে প্রবাবিলিটি পেতে হবে যে সাম যোগফলটা হচ্ছে অড। এটা কখন হতে পারে? দুটো নাম্বারের যোগফল কখন অড হতে পারে? ইভেন ইভেন অ্যাড করলে কখনোই অড হবে না, অড অড অ্যাড করলেও কখনো অড হয় না। একটা ইভেন একটা অড নিলে তাহলে কিন্তু কি হয়? তো একটা ইভেন একটা না, তাই তো? একটা ইভেনের সাথে একটা অড নিলে, যেমন 2 এর সাথে ধর 3, 2 এর সাথে 7, দেখ সবসময় একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, অ্যান্সারও তাহলে অডই হবে। তাহলে আমাকে একটা নাম্বার কি ইভেন পেতে হবে, একটা নাম্বার কি অড পেতে হবে। তাহলে আমি কিভাবে লিখবো জিনিসটাকে? এনিওয়ান? প্রবাবিলিটি আমাকে একটা ইভেন পেতে হবে, ওয়ান ইভেন ওয়ান অড। কিভাবে হবে? তাহলে আমার কাছে ইভেন কটা ছিল? 10টা তো। তার মধ্যে থেকে আমি একটাকে নেব, ইনটু আমি আরেকটা আমার কাছে আছে অড নাম্বার, তার মধ্যে থেকে একটাকে নেব। তাহলেই তো একটা একটা দুটো হয়ে গেল। একটা ইভেন কে নিলাম, একটা অড কে নিলাম। মানে আমি 1 এর সাথে 3 নিতে পারি, সরি, 2 এর সাথে আমি 1 নিতে পারি, 2 এর সাথে আমি 3 নিতে পারি, 2 এর সাথে আমি 5 নিতে পারি, এইভাবে 2 এর সাথে কতগুলো হতে পারে। আচ্ছা, নিচে সবসময় টোটালটা হবে 10c2। বল আগে একটু না বুঝে থাকি। তাহলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে গল্পটা শেষ না, কারণ এইটা দুরকম হতে পারে। আমি প্রথমটা ইভেন পরেরটা অড নিলাম, আরেকটা হতে পারে প্রবাবিলিটি প্রথমটা অড পরেরটা ইভেন। তাহলে কিন্তু আবার একই লেখা আমরা লিখবো, সেম লেখাই লিখবো কিন্তু, হ্যাঁ। তা আমি একবারে ইন্টু 2 করে দিচ্ছি, বেকার খাচ্ছি। স্যার হ্যাঁ স্যার বল। ওটা নিচে তো স্যার 20c2 বলছি হবে। 20 ও সিট হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই 26। ওকে, তাহলে এখানে কত হচ্ছে বল? 10c1 মানে 10, 10c1 মানে 10, নিচেরটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, এখানে কি এটাকে আরেকবার লেখার প্রয়োজন আছে? কারণ আমি যদি এখান থেকে ইভেন অড একসাথে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা এখানে লেখার না, না এটা এখানে সেকেন্ড বার এরম অর্ডারটা এখানে ইম্পর্টেন্ট হবে না। কারণ আমি এখানে এই যে ইনটুটা লিখছি, এই ইনটুটা মানেই বোঝাচ্ছে আমরা যত রকম কম্বিনেশন হতে পারে। তো 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, এইভাবে 2 এর সাথে লাস্ট 19 কত অব্দি যাবে, লাস্ট নাম্বারটা 19 অব্দি যাবে। তো এইভাবে আমরা নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সব রকম কম্বিনেশন চলে আসছে, তো আমাকে এটা আর লিখতে হবে না। এটাই থাকবে, একটা ইভেন একটা অড। আচ্ছা, 10c1 মানে 10, 10c1 মানে 10, আর 10c2, 10c2 মানে হচ্ছে, 10/19, সরি 10 বাই সরি, 19। 20c2, তার মানে 20 ইন্টু 19/2 × 1, 2 কেটে এটা 10 হবে, 10 এর সাথে একটা 10 কেটে গেলে অ্যান্সার তাহলে 10/19। অ্যাকচুয়ালি আমরা অঙ্কটা করারও দরকার ছিল না। এবার আমি আসছি, তুই যখন প্রথম অ্যান্সারটা পেয়ে গেলি, দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমাদের দুটো নাম্বার অ্যাড করলে অ্যান্সার কি কি হতে পারে। হতে পারে সেটা একটা ইভেন, বা হতে পারে সেটা অড, এর বাইরে আর কিছু হতে পারে না। তো আমরা অলরেডি পেয়ে গেছি যে সাম অফ ইভেন, দুটো নাম্বার অ্যাড করে ইভেন হবে, সেটার প্রবাবিলিটি কত? 9/19। আরে এইটা ছাড়া আর কি কেস আছে? ইভেন হবে, নাহলে অড হবে।
তো ইভেন যদি 9/19 হয় তাহলে অড কতগুলো হবে? একদম সোজা হিসাব, 1 মাইনাস 9/19। 1 মাইনাস করলে হয়ে যাবে। একদম, এটা করলে আমি এখানে করে ভেঙে দেখালাম ঠিকই, এই জন্য দেখালাম যে তোরা বুঝতে পেরে যাস যে ব্যাপারটা একই হচ্ছে। কিন্তু আমরা এখানে কমপ্লিমেন্টের কনসেপ্ট ইউজ করলে ডাইরেক্ট হয়ে যেত, আমাদের অঙ্কটা এত অব্দি করতেই হতো না। মানে আমরা 2 নম্বর অঙ্কটাকে আরেকটা এরকম ভাবে সহজ ভাবে লিখতে পারি, 2 নম্বরটাকে জাস্ট এরকম লিখে দেবো। এখানে লিখছি আমি, পি হচ্ছে সাম ইজ অড, এটা ইকুয়াল টু হবে 1 মাইনাস প্রবাবিলিটি সাম ইজ ইভেন। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। তাহলে 1 মাইনাস সাম ইভেন হচ্ছে 9/19, অ্যান্সার করে দেয় 10/19। এত কমপ্লিকেটেড করেও করতে লাগবে না, একদম সিম্পল ভাবে চলে আসে। ক্লিয়ার? ওকে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ইফ টু নাম্বারস আর সিলেক্টেড র্যান্ডমলি, এটা অনেকটা একই ধরনের কোশ্চেন। তো আমি এটা হোমওয়ার্কে দিচ্ছি, তোরা কিন্তু হোমওয়ার্ক গুলো করিস। আজকে একটু হোমওয়ার্কটা মেজরিটি করিস বলে আমার মনে হচ্ছে না। এই অঙ্কটা দেখ, বলছে 3 vertices of a regular hexagon are joined randomly, probability that an equilateral triangle। আচ্ছা, এটা একটু বেশি টাফ হয়ে যাবে, এটা যেই অঙ্ক, আপাতত বাদ দে, সহজে আসে। এই যে ভালো কোশ্চেন। A game consists of tossing a coin 3 times and noting its outcome। বলছে একটা গেম খেলা হচ্ছে, একটা কয়েনকে 3 বার টস করবো, একটাই কয়েনকে 3 বার টস করবো, আর যে আউটকাম গুলো আসবে সেটা লিখবো। A boy wins if all tosses give the same outcome and loses otherwise. Find the probability that the boy loses the game। তার মানে কি বলছে, ছেলেটা কখন জিতবে? যখন 3টে কয়েনই একই আউটকাম আসবে। তাহলে এখানে 3টে কয়েনকে যদি আমরা করি, কি বলে, টস করি, সরি, একটা কয়েনকে 3 বার টস করি, আমাদের কি কি অ্যান্সার হতে পারে, স্যাম্পল স্পেসে কি কি হতে পারে? হেড 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 হয়, আচ্ছা, হেড হেড টেল হতে পারে, হেড টেল হেড হতে পারে, টেল হেড হেড হতে পারে, আচ্ছা, টেল টেল হেড হতে পারে, টেল হেড টেল হতে পারে, হেড টেল টেল হতে পারে, অ্যান্ড ট্রিপল টেল হতে পারে। কটা হচ্ছে? 8টা হয়েছে। হ্যাঁ, এখানে কতগুলো আছে যেখানে 3টেতেই একই অ্যান্সার এসেছে? তার মানে এই দুটো কেসে হচ্ছে ছেলেটা খেলাটা জিততে পারে। মানে 3টেই হেড এলো বা 3টেই টেল এলো, তাহলে ছেলেটা জিতে যাবে। কিন্তু যদি একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল এরকম ভাবে হয়, তাহলে ছেলেটা জিততে পারবে না। তাহলে এটার অ্যান্সার খুব সহজ। প্রবাবিলিটি কি হচ্ছে, কতগুলো কেসে জিততে পারছে? 2টো কেস। বাই কতগুলো কেস? টোটাল 8টা। তাহলে 1/4। বোঝা গেল? বল, কোনো ডাউট? ওকে, আচ্ছা, এবার একটা কার্ডের অঙ্কে আসা যাক। ও আচ্ছা, না সরি, 1 সেকেন্ড। এটা তো ছেলেটা হারবে এটা কোশ্চেন ছিল না। তো আমরা যেটা বার করলাম, এটা ছেলেটা জিতে যাচ্ছে, কারণ 3টে একই হলে ছেলেটা জিতে যাবে বলা ছিল। তাহলে প্রবাবিলিটি আমরা এটা বার করলাম জেতার, প্রবাবিলিটি অফ উইন। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ লস কত হবে? 1 মাইনাস 1/4। ব্যাস, 1 3/4। মাইনাস, হ্যাঁ, তো এইভাবে সিম্পল। ওকে, তো নেক্সট ওয়ান।
আচ্ছা, কার্ডের অঙ্কগুলো করার জন্য আমি একটা জায়গায় আমি আগের দিন বলেছিলাম কার্ডের শেপ গুলো কি কি হয়, কটা কার্ড কি কালারের। এই, আগে এটা দেখ। টোটাল আমাদের 52 টাইপস অফ কার্ড হয়। সরি, 52 টাইপ বলবো না, 52 কার্ড হয়। 52 কার্ডের মধ্যে 26 হয় রেড, 26 হয় ব্ল্যাক। এবার এই 26 রেডের মধ্যে 13 হয় ডায়মন্ড শেপের, 13 হয় হার্ট শেপের। আচ্ছা, আর 26 ব্ল্যাকের মধ্যে থেকে 13 হয় স্পেড, পান পাতা বলে যেটা, মানে শেপটা দেখতে। আর 13 হয় ক্লাব, মানে 26টা ব্ল্যাক 26টা রেড, 13 13 ডিভাইড। আচ্ছা, এরপরও কিছু আছে, যেমন প্রত্যেকটা, তাহলে টোটাল প্রত্যেকটা শেপ 4 রকমের শেপ হয়: ডায়মন্ড, হার্ট, স্প্রেড, ক্লাব। 4টে শেপে টোটাল 13টা করে কার্ড থাকে। এবার কি কি কার্ড থাকে নোটিস কর। প্রত্যেকটা শেপের একই কার্ড 4 রকম, মানে কি কি থাকে। একটা থাকে আমাদের 2 থেকে শুরু করে, 1 হয় না এখানে। এখানে 1-এর জায়গায় থাকে এ, ভালো করে জানবি। 1-এর জায়গায় এখানে রাখা হয় এ কে। তারপর হয় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আই থিঙ্ক কম্পিউটারে সবাই ওই ওই কার্ডের যে গেমটা থাকতো, আই থিঙ্ক সবাই খেলেছিস। আহ, খেলে থাকলে জানতে পারবি ওখানে এরম ভাবে সাজাতে হতো: 10-এর নিচে 9, তারপর 8, 7, 6, 5, 4, 3, 2, লাস্টে এ দিলে খেলাটা কমপ্লিট হয়ে যেত ওই জায়গাটা। তো জিনিসটা এখানেও সেম। তো ওখানে অলরেডি তোরা জেনে গেছিলিস যে কতগুলো কার্ড হতে পারে। তো এখানে হচ্ছে সেই জিনিসটা, টোটাল 10 অব্দি যায়। তারপর জ্যাক হয়, কুইন হয়, কিং হয়। টোটাল 13টা, গুনে দেখবি টোটাল 13টা। এবার এর উপর বেস করে দেখবি আমাদের অঙ্ক রয়েছে। তো আমি এখানে ফার্স্টে এখানে সব টাইপ গুলো বলে দিলাম। এবার এর উপর বেস করে আমরা অঙ্ক করবো। যেমন দেখ, এর আগেও একটা আগের দিন আমাদের হোমওয়ার্ক কোশ্চেন একটা ছিল, আগের দিন করাইনি আমি, শুধু আজকের এই কার্ডটা বোঝাবো বলে। এই যে এখানে, ফ্রম আ প্যাক অফ 52 প্লেইং কার্ডস আ কার্ড ইজ ড্রন। তাহলে 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড নিয়েছি। এবার বল, প্রথম কোশ্চেন, প্রবাবিলিটি বার করতে হবে যে এটা রেড কার্ড হবে। আচ্ছা, কতগুলো রেড কার্ড হয়? তাহলে 1 নম্বরের অ্যান্সার কি হবে? প্রবাবিলিটি 24 হয় না? 26টা। 26, তার মানে এটা হবে 26। তাহলে এবার অ্যাকচুয়ালি দেখ কিভাবে লিখবো। আমি কটা কার্ড নিচ্ছি? একটা। কতগুলোর মধ্যে থেকে? 26 এ। তাহলে 26C1 ডিভাইডেড বাই, নিচে সবসময় টোটালটা, তো টোটাল কতগুলো কার্ড আছে? 52, তার মধ্যে থেকে একটা নেব। তার মানে জিনিসটা হবে 26/52, দ্যাট ইজ 1/2। সেকেন্ড, তোকে কি পেতে হবে? কিং পেতে হবে। কিং কতগুলো থাকে? চারটে। চারটে থাকে, চারটে। 4টে শেপের 4টে কিং, তার মানে 4C1, 4টের মধ্যে যে কোনো একটা, বাই টোটাল 52টার মধ্যে একটা কার্ড। তাহলে 4/52, এরম ভাবে লিখতে হবে। আচ্ছা, নেক্সট, আ কার্ড অফ ডায়মন্ড। ডায়মন্ডের কার্ড কতগুলো হয়? ওটা 1/13 হবে তো। হ্যাঁ, রাইট। বল, কার্ড অফ ডায়মন্ড 13টা। 13টা, মানে 13টার মধ্যে একটা নেব বাই 52C1, এরম ভাবে 13/। ওকে, পরেরটা ইম্পর্টেন্ট আছে, পরেরটা একটু অন্য। আর রেড কার্ড অর কিং। আচ্ছা, এই অর কথার মানে হচ্ছে ইউনিয়ন। অর কথার মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে আগের দিন মনে কর আমি এই ফর্মুলাটা শিখিয়েছিলাম, প্রবাবিলিটি রেড ইউনিয়ন কিং। আগের দিন কি বলেছিলাম এটা? এটাকে ভাঙলে এটাকে লিখতে হবে PR প্লাস PK মাইনাস PR ইন্টারসেকশন K, বলেছিলাম। প্রবাবিলিটি A ইউনিয়ন B, বলিনি মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে আগে এটা বলে দিই। তার জন্য আমাদের আগে ভেন ডায়াগ্রামটা করে নিতে হবে। আচ্ছা, এটা আগে বুঝে নে, নাহলে অঙ্কটা বুঝতে পারবি না। হয়ে গেল ভেন ডায়াগ্রাম। এই ফার্স্ট দেখ, আমাদের কাছে দুটো সেট আছে A B। ঠিক আছে, A আর B হচ্ছে দুটো ইভেন্ট।
আর এস হচ্ছে স্যাম্পল স্পেস, মানে টোটালটা হচ্ছে এস, পুরোটা হচ্ছে এস। এবার বল আমার এ ইউনিয়ন বি মানে কি বোঝায়? এ ইউনিয়ন বি মানে এই যে যতটা জায়গা দেখবি হোয়াইট কালারে মার্ক করা আছে, হোয়াইট কালারে সেট করা আছে, সেটা আমাদের এ ইউনিয়ন বি বোঝায়। মানে এ অর বি পুরো জায়গাটাকে বোঝায়। তা আমাকে যদি বলা হয় যে প্রবাবিলিটি আমাকে বার করতে হবে এ ইউনিয়ন বি এর, ঠিক আছে, এই এখানে ফর্মুলাটা লেখা আছে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। তো এক কথায় সোজা কথায় দেখ, আমি ফার্স্টে পুরো এটাকে নেব প্রবাবিলিটি অফ এ, আমি তারপর বিটাকে নেব প্রবাবিলিটি অফ বি। এবার এইটা করতে গিয়ে একটা জিনিস হলো, দেখ এই মাঝখানের জায়গাটা দুবার কাউন্ট হয়ে গেল, একবার এ এর মধ্যে কাউন্ট হয়েছে, একবার বি তে কাউন্ট হয়েছে, তাই আমরা এটাকে একবার বাদ দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের ফর্মুলা এ ইউনিয়ন বি এর ফর্মুলা, এ প্লাস পি এ প্লাস পি বি মাইনাস ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কমনটা বোঝায়। এইবার এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করছি, দেখ এই আর অর কিং, রেড অর কিং, অর মানে ইউনিয়ন, তাহলে আর ইউ কে, তাহলে এ ইউনিয়ন বি কে ভেঙে লিখলাম। এবার বল রেড হওয়ার প্রবাবিলিটি কত, বার করেছিস অলরেডি, রেড হওয়ার প্রবাবিলিটি 1/2 প্লাস পুরোপুরি কিং হবে, কিং হওয়ার প্রবাবিলিটি কত সেটাও বার করেছিলিস 1/13। আচ্ছা, মাইনাস এটা মানে কি বলতো, রেড অ্যান্ড কিং। বল রেড অ্যান্ড কিং কটা হয়? কটা কার্ড রেড অ্যান্ড কিং হয়? রেডও হবে কিংও হবে। দুটো। হ্যাঁ, কারণ আমাদের একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে কি ছিল বেশ, ডায়মন্ড আর একটা হার্ট ছিল, হার্ট। হার্ট, হার্ট। ডায়মন্ড আর হার্ট এই দুটো সেফ রেডের হয়, আর দুটোতেই আমার কিং থাকবে, তাহলে দুখানা রেড কিং পসিবল। তাহলে এখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই টোটাল কতগুলো কার্ড, টোটাল 52, তার মানে 1/26। এবার এটাকে এলসিএম করে যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। কত আসছে একটু দেখে নে। 7/13. 7/13 মানে 14/26 এসেছিল। তো ফাইনাল অ্যান্সার 7/13 আছে, তাই না? তো একইভাবে তোরা ডায়মন্ড অর আ কিং বার করতে পারবি, সেম মেথড ফলো হবে। আমি এটা অ্যাজ পার হোমওয়ার্ক দিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি রেড কার্ড কিং ছিল, এটা ডায়মন্ড কিং, এক্স্যাক্টলি সেম মেথড ফলো করবি, ট্রাই করিস করে। আমি আগের দিন আমি বলছিলাম আগের দিন আমি ফর্মুলাটা করিয়েছি, এই যে প্র্যাকটিস করেছিস কিনা জানি না, বাট এমন না যে মানে শুধু ক্লাসগুলোই করছিস, প্র্যাকটিস করবি না, তাহলে কিন্তু প্রবাবিলিটি রেডি হবে না। চ্যাপ্টারটা সব থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার, এটা মাথায় রাখবি। তো বি কেয়ারফুল, এই চ্যাপ্টারটা নিয়ে ভেরি কেয়ারফুল। ওকে, নেক্সট এই কোশ্চেনটা, two cards are drawn from a well shuffled 52 cards, probability that one of them is black and black, আচ্ছা হ্যাঁ, and the other is red। মানে আমি দুটো কার্ড বার করছি, তার মধ্যে একটা ব্ল্যাক হবে একটা রেড হবে, এটা সব থেকে সহজ। কিন্তু আমায় একটা ব্ল্যাক নিতে হবে একটা রেড। এবার বল ব্ল্যাক কটা হয়? 26 ব্ল্যাক হয়। তাহলে আমি সেই 26 এর মধ্যে থেকে একটাকে নেব, ইনটু বাকি 26 যেটা রেড তার মধ্যে থেকে একটা নেব, তাহলেই টোটাল দুটো হয়ে গেল, ডিভাইড বাই 52 Total. 3। হ্যাঁ, ব্যাস। কিছু কোশ্চেন সিম্পলি হয় কিন্তু মানে বুঝতে পারিস না বা গন্ডগোল হয়ে যায় পরীক্ষার সময়, এটাই মেন। তো অঙ্কটা অ্যাকচুয়ালি খুব সহজ, কিছু কিছু অঙ্ক, বাট এই সহজ অঙ্কই পরীক্ষার সময় কেন মানে এমনি যখন নিজে করতে যাবি তখনও দেখবি গন্ডগোল হয়। তো ভেরি কেয়ারফুল। হ্যালো স্যার। হ্যাঁ স্যার প্রবাবিলিটির একটা কোশ্চেন করতে পারি? বল।
মানে সলভ করার কোশ্চেন, নট হ্যাঁ বল। থিওরিটিক কোশ্চেন। কোশ্চেনটা হলো যে 3 cards are picked one by one from only number cards. Only number cards মানে কিং, কুইন, জ্যাক এন্ড ওগুলো নেওয়া স্পেড। যাবে। আর না, স্পেড না, এস বলে। এ এ এটা হ্যাঁ বাদ এস। দিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এই দাঁড়া চারটে দাঁড়া, card এক সেকেন্ড আছে। এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া। এই কোশ্চেনটা সবার ক্লিয়ার? এটা খুব সহজ ছিল। আচ্ছা ফার্স্ট আমি তোর ওই কোশ্চেনটাতেই যাই, আমি আগে ছবিটাই যাই, দাঁড়া। ওকে। হ্যাঁ হ্যাঁ, এবার বল। তাহলে আমরা এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা এই জ্যাক, কুইন, হুম হুম। কিং, এ বাদ দিয়ে দিচ্ছি। আমাদের কাছে তাহলে টোটাল হচ্ছে নাম্বার, থাকবে নাম্বার কতগুলো থাকছে তাহলে? 1 2 3 2, 4 5 6 7 8 9টা। 9, 4, এরকম এরকম 9টা করে হচ্ছে, চারটে আছে, মানে 9 ইন্টু 4 হ্যাঁ 36। 36। 36 কাউন্টিং এ আসছে। এবার বল। হ্যাঁ এবারে 36টা কার্ডের মধ্যে দিয়ে ওয়ান বাই ওয়ান পিক হ্যাঁ করা হবে 3টে কার্ড। এবার হ্যাঁ, প্রবাবিলিটি কাউন্ট করতে হবে যে ওই 3টে কার্ডের নাম্বার সেম হবে। 3টে কার্ডের নাম্বার। সেম হবে মানে 3টে কার্ড পিক করলাম, ওই 3টে কার্ডই 3 হলো বা 3টে কার্ডই 4 হলো। অ্যান্ড দ্যাট ইজ 1 বাই 1, তাই তো? হ্যাঁ ওকে ওকে ওকে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, প্রথম কার্ডটা, ধর ধর কোনো একটা র্যান্ডম নাম্বার আমি নিচ্ছি। প্রথম, ধর আমাদের নাম্বারটা 2 হতে হবে। তাহলে প্রথম কার্ডটা 2 হবে, তার প্রবাবিলিটি কত বল? আমার কাছে কতগুলো 2 আছে? 4টে 2 আছে। তাহলে সেই 4টের মধ্যে একটা 2 আসবে। 4C1 বাই, এবার বল আমার কাছে টোটাল কতগুলো কার্ড আছে, মানে নাম্বার কার্ড কতগুলো আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমার কি কোশ্চেনটাতে কি শুধুমাত্র নাম্বার কার্ড গুলো কি নেওয়া হচ্ছে? মানে হ্যাঁ একদমই ওগুলো নেওয়া হবে না, তাই তো? মানে হ্যাঁ পুরো ওইগুলো দেখেই তাহলে তাহলে নিচে আমি লিখবো 36C1। আমি প্রথম কার্ডটা তুলে নিয়েছি। এবার দেখ, হুম, এই 1 বাই 1 তোলা হচ্ছে, মানে ওই কার্ডটা রাখা হচ্ছে না বোধহয়, রিপ্লেসমেন্ট হচ্ছে না। তার মানে যে 2টা অলরেডি উঠে গেল, ধর এই 2টা উঠে গেল, সেটা কিন্তু আর ফেরত আসছে না। মানে এবার যে সিলেকশনটা হবে, বাকি 3টে 2 সেখানে পার্টিসিপেট করবে, বাকি নাম্বারটাও থাকবে। এবার ধরে নে আমরা এখানে আবার 2 পাবো, সেটা কখন হতে পারে? তাহলে আমার কাছে এখন কতগুলো 2 বাকি আছে? 3টে 3C1 2। হবে। তাহলে এটা হবে 3C1 ডিভাইডেড বাই 35C1, কারণ টোটাল কার্ড অলরেডি একটা কমে গেছে। ওকে। সেকেন্ড, ধরে নে এই 2টাও চলে গেছে, তাহলে এখন এই দুটো 2 এর মধ্যে থেকে যে কোনো একটা 2 যাবে, বাই 34C1, কারণ টোটাল দুটো 2 কমে গেছে। এবার এটা সবকটা নাম্বারের জন্যই হতে পারে, শুধু এটা আমরা শুধু 2 এর জন্য করলাম, তাহলে এরকম টোটাল 9টা নাম্বারের জন্য হতে পারে, তাহলে এটা ইন্টু 9 এরকম। আচ্ছা স্যার ইন্টু 9 কেন করলাম? কারণ আমি এটা শুধু নাম্বার 2 এর জন্য ধরেছি, নাম্বার 3 তো হতে পারে, নাম্বার 4 হতে পারে, নাম্বার 5 আসতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা আমার ওখানে ভুল হয়েছে, আমি মাল্টিপ্লাই 9 করিনি। So it was a good question actually. সেই কোশ্চেনটা বইতে না, আমি ভেবেছিলাম কার্ডস খেলতে খেলতে। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি চ্যাপ্টারটা অনেকটাই নিজে থেকে করা যায়, মানে বিভিন্ন রকম কোশ্চেন এ করা যায়, ভাবা যেতে পারে। চল পরেরটা দেখ। বলছে ফাইন্ড স্যার দ্য এই প্রবাবিলিটি। কোয়েশ্চেনটা তো একটা ক্যাসিনোর গেম স্যার, মানে এমনি মাঝে মাঝে গেমে স্যার সাট্টা লাগায় যে কে এমনি আসলে টাকা পাবে নাহলে পাবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই ছিলাম। এই অড এগেনস্ট আমি পরে শেখাবো। এখানে দেখ, অড ইন ফেভার এটা পরে বলছি। আচ্ছা নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, অ্যান্ড দেন হচ্ছে অ্যাডিশনাল থিওরি, অ্যাডিশন থিওরি, সেট থিওরি। ওকে, তো দেখ, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে কি বোঝায়? কোনো ইভেন্ট ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, ধর ধর আমি একটা এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, যে ফার্স্টে কয়েন টস করতে হবে। হ্যাঁ, কয়েন টস করে যদি হেড হয়, তবে তুই একটা ডাইকে থ্রো করতে পারবি।
অ্যান্ড ডাইতে যদি 6 পড়ে তাহলে তুই খেলা জিতবি। তাহলে তোকে দেখ প্রথম স্টেপ কি করতে হবে, তোকে একটা কয়েনকে টস করতে হবে। যদি কয়েনটাতে টচ করে তুই হেড পেয়ে যাস, তাহলেই তুই পরের খেলাটা খেলতে পারবি, সেটা হচ্ছে ডাই থ্রো করা। কিন্তু তুই যদি ফার্স্টেই টেল পাস, তার মানে তোর ওখানে কি হচ্ছে, তাহলে তুই ডাই থ্রো এর অপশনটাই পাবি না, তাই তো? মানে লুডো ছক্কা যেটা, ওটা ছোড়ার অপশনই পাবি না। তাহলে তুই খেলাটা জেতার কোনো চান্সই থাকছে না। তাহলে এখানে দুটো ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট, না একে অপরের উপর ডিপেন্ড করে আছে? বল। একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। এখানে তাহলে ইভেন্ট গুলো হচ্ছে একটা একটার উপর ডিপেন্ড করে আছে, কারণ সেকেন্ড ইভেন্টটা হতে গেলে তোকে আগে ফার্স্ট ইভেন্টটা সাকসেসফুল হতে হবে। একই রকম ভাবে এবার দেখ, ধর আহ একটা খেলা হচ্ছে যে তোকে একটা কয়েন টস করতে হবে, ঠিক আছে? আর তোকে একটা কয়েন টস করতে হবে, আর এটা তোকে ডাই থ্রো করতে হবে, একটা ডাই থ্রো করতে হবে। এবার হচ্ছে তুই যদি এখানে হেড পেয়ে যাস বা এখানে 6 পাস, ঠিক আছে, তোকে মেন কথা বলেছে তোকে হেড অ্যান্ড 6 এই দুটোই পেতে হবে। কিন্তু কন্ডিশনটা এরম কিছু নেই যে কোনোটা আগে করলে তবেই পরেরটা করতে পারবি, এরম না। ধর তুই খেলাটা স্টার্ট করলি এটা দিয়ে, তুই হেড পেয়ে গেলি, তুই এটাকেও করলি, তুই হয়তো টেল পেলি, তাহলে ঠিক আছে তুই জিতলি না। তুই হয়তো এটাকে হেড পেলি, প্রথমটায় হেড পেলি, দেন তুই এটা করতে গিয়ে তুই হয়তো 6 পেয়ে গেলি, তুই খেলা জিতে গেলি। আবার তুই উল্টোটাও করতে পারিস, তুই এটা দিয়ে স্টার্ট করলি, এটা দিয়ে স্টার্ট করে তুই হয়তো 5 পেলি। আচ্ছা 5 পেয়ে গেলে তুই জানিস তুই আর খেলা জিততে পারবি না, তো তুই এটা করতেও পারিস নাও করতে পারিস, কিন্তু তোকে কেউ আটকাচ্ছে না, তোকে এখানে কেউ আটকাচ্ছে না, তোকে এটা করতে দিচ্ছে। মানে ধর যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, তো কোনো একটা টিম সে হয়তো প্রথম দুটো ম্যাচ হেরেই গেছে, তাহলে সে অলরেডি জানে যে সে আর কোয়ালিফাই করবে না, ঠিক আছে, এটা এটা কনফার্ম। কিন্তু তাও সে থার্ড ম্যাচটা খেলতে পারে, মানে ইটস অপশন। কিন্তু যে টিমটা ধর ধর সে প্রথম ম্যাচটা হেরেছে, পরেরটা হয়তো ড্র করেছে, তার কাছে কিন্তু থার্ড ম্যাচটা জিততেই হবে। মানে এবার এবার ধর এই ব্যাপারটা এরকম, আমাদের প্রথমে এখন হচ্ছে গ্রুপ স্টেজের খেলা, এখানে জিততে পারলে তবে গিয়ে হবে রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল। তাহলে এখানে দেখ, কেউ যদি সেমিফাইনালে খেলতে চায়, তাহলে তাকে ফার্স্টে এখানে সাকসেসফুল হতে হবে, তারপর এটাতে সাকসেসফুল হতে হবে, তারপর অ্যাকচুয়ালি কোয়ার্টার ফাইনালে সাকসেসফুল হতে হবে, দেন গিয়ে ওরা সেমিফাইনাল খেলতে পারবে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট, একটার পর একটা, প্রথমটাতে না হলে পরেরটা হবে না। জিনিসটা বোঝা গেল? এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এখান থেকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, নেক্সট হচ্ছে অ্যাডিশন থিওরেম অন প্রবাবিলিটি, এটা অলরেডি আমি বললাম তোদের। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই তোদের, যদি কোনো ইভেন্ট, ধর আমাদের কাছে দুটো ইভেন্ট আছে, কেস ওয়ান, এক সেকেন্ড, যদি আমাদের দুটো ইভেন্ট, ধর আমাদের কাছে দুটো ইভেন্ট হচ্ছে এ অ্যান্ড বি ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট, যদি এরা ডিপেন্ডেন্ট হয়, ইফ ডিপেন্ডেন্ট বা বাংলায় স্বাধীন বল, সরি পরাধীন, ঠিক আছে? তো যদি দুটো ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে এদের যে ইন্টারসেকশন হবে সেটা নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হবে।
কিন্তু যদি কেস টু অ্যান্ড দ্য মোস্ট ভাইটাল, বলতে পারিস 12 এর প্রবাবিলিটি সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলার একটা, এ অ্যান্ড বি এরা যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, এরা এমন ইভেন্ট যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ড করছে না, তখন এদের ইন্টারসেকশন করলে সেটা ইকুয়াল টু হবে ইন্ডিভিজুয়াল দুটো ইভেন্টের মাল্টিপ্লিকেশন। শুধু এ অ্যান্ড বি বলে না, তো ধর এ বি অ্যান্ড সি তিনটে ইভেন্টস আছে, অ্যান্ড এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তিনটেই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। ইন দ্যাট কেস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটের ইন্টারসেকশন, এটা ইকুয়াল টু হবে পি এ পি বি পি সি। এখানেও মাল্টিপ্লিকেশনই চলে আসবে। বুঝতে পারলি? বল, কারোর যদি কোনো ডাউট থাকে আগে জিজ্ঞাসা কর, হ্যান্ড রেজ কর ডাউট থাকে, নাহলে থামস আপ দিয়ে দে। 3টে 4টে সবার জন্য তাহলে এরকমই হবে, মানে আমার যদি অনেকগুলো ইভেন্ট থাকে, ধর A1 A2 ডট 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 এরকম এন, মানে এন খানা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কতগুলো nth ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এতগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলেও আমাদের ফর্মুলা হবে সবার ইন্টারসেকশন A1 A2 A3 ডট 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 an সবকিছু ইন্টারসেকশন মাল্টিপ্লিকেশনই চলে আসবে, PA1 PA2 PA3 so so on PAN. Clear? Very important part. দাদা কেস 1 এর ডিপেন্ডেন্ট বানানটা ভুল হয়েছে। Yes. হ্যাঁ, P লিখে দিয়েছি। Correct, correct. Uff. ওকে, এবার হচ্ছে অ্যাডিশন থিওরেম। অ্যাডিশন থিওরেম বলছে, এইটা অলরেডি আমি ফর্মুলাটা বললাম। এবার এখানে দেখ নোট 1 কেস যেটা, সেটা হচ্ছে এ অ্যান্ড বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই কথাটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম। কোনো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ওদের এই কমন পার্টটাই থাকে না, মানে এরা আলাদা হয়, দুটো সেট আলাদা হয়, কোনো কমনটা থাকে না, তাহলে এইটা জিরো হয়ে যাবে। তার মানে আমার ফর্মুলাটা হবে শুধু পি এ প্লাস পি। ওকে, আচ্ছা, যদি এ আর বি এক্সস্টিভ ইভেন্ট হয়, এক্সস্টিভ ইভেন্ট মানে যখন ইউনিয়ন করলে, ধর আমি দুটো সেটকে ইউনিয়ন করলাম, হ্যাঁ, সেই দুটো সেটকে ইউনিয়ন করলে সেটা পুরো সেটটাই চলে আসে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, ধর আমাদের স্যাম্পল স্পেসে রয়েছে 1 থেকে 6 অব্দি, স্যাম্পল স্পেসে 1 থেকে 6 অব্দি আছে। এবার আমাদের কাছে এ একটা সেট আছে, এ সেটে হচ্ছে 1 আছে, 4 আছে, 6 আছে, 5 আছে। বি আরেকটা সেট আছে যেখানে 2 আছে, 4 আছে, 5 আছে, 3 আছে। এবার বলতো এ ইউনিয়ন বি তে কি কি থাকবে? 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6, তাহলে 1 থেকে 6 সবাই থাকবে। তাহলে এই যে ইউনিয়নটা করলাম সেটা কি পুরো ইউনিভার্সাল বা স্যাম্পল স্পেসের সাথে মিলে যাচ্ছে? ইয়েস, যেহেতু এখানে ইউনিয়নটা পুরো স্যাম্পল স্পেসের ইকুয়াল বা পুরো ইউনিভার্সালের ইকুয়াল, তাই এটাকে আমরা বলবো এক্সস্টিভ ইভেন্ট। ঠিক আছে, এক্সস্টিভ ইভেন্ট। আমি এখানে ইংলিশ ওয়ার্ডগুলো লিখছি, তোরা যে যে বই ফলো করিস বেঙ্গলি ভার্সন স্টুডেন্টরা, আমি ডেফিনেটলি বলছি কোনো বইতেই মানে শুধু বাংলা ভার্সনে লেখা থাকবে না, মানে প্রত্যেকটা জায়গাতে ওটা পাশে ইংলিশ ভার্সনটা লেখা থাকবে, কারণ এগুলোর মানে বাংলায় প্রচলিত শব্দগুলো খুবই কম ব্যবহৃত হয়।
তো বইতেও দেখবি প্রত্যেকটা থিওরির জায়গায় যেখানে থিওরিটা লেখা আছে সবসময় এটার ইংলিশ ভার্সন মানে লেখা থাকবে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি। খুব সম্ভবত হচ্ছে বহির্ভূত কি বেশ একটা যা তা একটা কিছু। আচ্ছা, আগের দিন কি তিনটে সেটের বুঝিয়েছিলাম তিনটে সেটের জন্য কিভাবে লিখতে হবে? না বুঝিয়ে থাকলেও তোরা ক্লাস 11-এর যে সেটের কনসেপ্ট ছিল সেটার সাথে পুরোপুরি সিমিলার টাইপের, খুব বেশি আহামরি ডিফারেন্স নেই। ধর আমার কাছে তিনটে সেট আছে A B C, এবার আমি তিনটে সেটেরই কমন মানে ইউনিয়ন বার করতে হবে। তো সেখানে নিয়মটা হচ্ছে এরকম, আমরা ফার্স্টে পুরো এটাকে নেব, পুরো বি কে নেব, পুরো সি কে নেব, ফার্স্টে ABC তিনটেকেই না। আচ্ছা, এই যখন আমরা পুরো এ কে নিচ্ছি তখন দেখি মাঝখানের জায়গাটা কাউন্ট করেছি, আবার যখন বি কে নেব তখন ওই জায়গাটা আবার একবার কাউন্ট হয়ে যাবে, যে কারণে আমরা ওটাকে একবার বাদ দিয়ে দেবো। তাই আমরা পুরোটা করার পর আবার মাইনাস করে দেবো এ ইন্টারসেকশন বি। সেম লজিক আমরা বি ইন্টারসেকশন সি কে বাদ দেবো, সেম লজিক সি ইন্টারসেকশন এ কে বাদ দেবো। মানে আমরা এই জায়গাটা একবার বাদ দিয়ে দেবো, এই জায়গাটাকে একবার বাদ দেবো, এই জায়গাটা একবার বাদ দেবো। কিন্তু এইটা করতে গিয়ে আরেকটা জিনিস প্রবলেম যেটা তৈরি হলো সেটা হচ্ছে, দেখ এই মাঝখানের জায়গাটা, একদম মাঝখানের জায়গাটা, সেইটা যখন এ কে নিয়েছিলাম তখন নিয়েছিলাম, যখন বি কে নিয়েছিলাম তখনও নিয়েছিলাম, যখন সি কে নিয়েছি তখনও নিয়েছি। তার মানে মাঝখানের জায়গাটা টোটাল 3বার নেওয়া হয়ে গেছিল। আবার যখন আমরা এইটাকে বাদ দিলাম তাহলে মাঝখানের জায়গাটা একবার বাদ চলে গেছে। আবার যখন এইটাকে বাদ দিলাম তখন আবার একবার বাদ গেছে। আবার যখন আমরা এই দিকটাকে বাদ দিলাম তখন ওটা আবার একবার বাদ চলে গেছে। মানে এখন আর এটা কাউন্টিং এ আসছে না, মানে 3বার অ্যাড হয়েছে, 3বার বাদও চলে গেছে। তাহলে ওই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি এখন ফাঁকা থেকে যাচ্ছে। তাই এই জায়গাটাকে আমরা আলাদা করে আরেকবার অ্যাড করব, এই যে ফর্মুলাটা প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বল কোনো যদি ডাউট মনে হয়? আমার শুধু ফর্মুলাটা লাগবে, এখানে আমার প্রুফ এগুলো লাগবে না, ফর্মুলাটা। ওকে, ক্লিয়ার? আমি কিন্তু পরেরটায় যাচ্ছি তাহলে। এই যে, দেখ, a card is drawn from the 52 cards. ইভেন্ট এ, এই ইভেন্ট কি বোঝাচ্ছে? রেড কার্ড। আচ্ছা বল, রেড কার্ড কতগুলো পাবো আমরা? পি এ ফার্স্টে বার করে নি, পি এ মানে রেড কার্ড পাবো কতগুলো? রেড কার্ড পাবো একটাই, একটা করে কার্ড নিচ্ছি। 26টা। তাহলে 26C1/52C1 মানে 26/52, মানে 1/2 চলে এলো। এরপর ফেস কার্ড। আচ্ছা, ফেস কার্ড মানে কি? ফেস কার্ড মানে হচ্ছে যে কার্ডে ছবি আঁকা থাকে। তো এরকম কার্ড হয় কিং, কুইন, জ্যাক, এস। আচ্ছা, এস কি? এস না না না, এস এস হবে ফেস কার্ড মানে, না এস হবে কি? এটা তো একটা, আচ্ছা এখানে লেখা আছে একটু দেখে নাও। ফেস কার্ড, হ্যাঁ ফেস কার্ডে এস হবে না, শুধু কিং কুইন জ্যাক হবে। তাহলে কতগুলো ফেস কার্ড হয়? প্রত্যেকটা শেপে তিনটে 12টা। করে, 12টা আসবে। তার মানে এখানে 12টার মধ্যে থেকে একটা সিলেক্ট করছি আমরা, ডিভাইড বাই 52C1। স্যার তাহলে এজটা কি না নাম্বারে আসছে না ফেস কার্ডে আসছে? ও হচ্ছে একদম ইগনোর, ওরা আচ্ছা
पूरा हुआ उसके साथ। उससे भी बुरा हुआ है वेनेजुएला के इंसानों के साथ। বাজে রকম আর্থকুইক হয়েছে। তাহলে 12C1/52 কাটাকুটি করলে কত হচ্ছে? 6/26। না আরো তো যাচ্ছে, 6/26 আবার 2 দিয়ে কাটলে 2/13। হ্যাঁ 4 দিয়ে কাটলে না কি বলবো 3/13। 3/30, 3/30। এইবার তোকে বলেছে পি এ ইউনিয়ন বি। আচ্ছা পি এ ইউনিয়ন বি এর অ্যান্সার হয় এ ইউনিয়ন বি, এটা হয় পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এবার দেখ পি এ মানে তো হাফ, পি বি মানে হচ্ছে 3/13, এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ মানে কি বোঝাচ্ছে? রেড, আর বি মানে ফেস কার্ড। আচ্ছা বল কতগুলো রেড কার্ড ফেস কার্ড হয়? রেড এর মধ্যে কতগুলো কার্ড ফেস কার্ড হয়? 6টা। 6টা। ইয়েস, একটা হচ্ছে ডায়মন্ড শেপ, তার মধ্যে কিং কুইন জ্যাক আছে। আর একটা হচ্ছে হার্ট শেপ, তার মধ্যেও কিং কুইন জ্যাক আছে। ঠিক আছে, তো আমাদের টোটাল তাহলে 6টা। তাহলে এই 6টার মধ্যে একটাকে নিতে হবে বাই টোটাল আমাদের কার্ড হচ্ছে, টোটালটা আমাদের অলওয়েজ সেম, ওটা হচ্ছে 52C1। তার মানে এটা হচ্ছে 6/52, তার মানে 3/26। ব্যাস, এবার শুধু এটা বসিয়ে মাইনাস কর, অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে? 13, 6, 3, 16/16/26, তার মানে 8/30। দিস উইল বি ইয়োর অ্যান্সার। বল কারোর যদি কোনো ডাউট থাকে কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখ, আছে হচ্ছে আমাদের প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমি আগের দিন ডি মর্গ্যানস লটা বলেছিলাম। আমাদের নিয়ম হচ্ছে, এটা আমি এখানে বলে রাখছি, ডি মর্গ্যানস ল, যে প্রবাবিলিটি যদি এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট বার করতে হয়, এটা এটা ডি মর্গান না, এটা পুরোটা কমপ্লিমেন্ট। আচ্ছা বল প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট মানে কি হয়? 1 মাইনাস পি এ। একইভাবে আমি যদি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বলে, তাহলে আমি এখানে লিখবো 1 মাইনাস পি এ ইউনিয়ন বি। আচ্ছা আমার যদি এরকম হয় প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটাকে আরেকভাবে লেখা যায়, এ ইউনিয়ন বি পুরোটা কমপ্লিমেন্ট, এটাকে লেখা যায় প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার উল্টোটা, যদি এখানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট লিখতাম, এখানে হতো প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন দেখ আমাদের এই এইটা দিয়েছে এইটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি প্রবাবিলিটি এ ইউনিয়ন মানে পুরোটার ইউনিয়নের কমপ্লিমেন্ট, মানে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, মানে সাইনটা চেঞ্জ করব, এ ইউনিয়ন বি এইটার কমপ্লিমেন্ট। আচ্ছা এটা কমপ্লিমেন্ট কি হয়? 1 মাইনাস পি এ ইউনিয়ন বি। তাহলে 1 থেকে আমরা মাইনাস করব এ ইউনিয়ন বি কে, আর এ ইউনিয়ন বি আমাদের কত এসছে? 8/13। তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা এটার মানে কি? এই জিনিসটার মানে অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে যে প্রবাবিলিটি নো রেড, আমরা একটাও রেড পাবো না, নো ফেস কার্ড, এটা জানতে চাইছে। নো রেড কার্ড নো ফেস কার্ড, এই যে এ কমপ্লিমেন্ট, এ মানে হচ্ছে রেড কার্ড পাওয়া, এ কমপ্লিমেন্ট মানে রেড কার্ড না পাওয়া, বি মানে বোঝায় ফেস কার্ড, তাহলে বি কমপ্লিমেন্ট মানে নো ফেস কার্ড, কোনো ফেস কার্ড পাবো না।
আর সেটার ইন্টারসেকশন মানে দুটোই হচ্ছে এরকম একটা কন্ডিশন। নাও কোশ্চেন 3, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বল, এইটা আবার ফর্মুলা হয়ে যাবে ভেঙে লিখলে প্রবাবিলিটি, এটা যদি পুরোটার কমপ্লিমেন্ট লিখতে হয় তাহলে সাইনটা উল্টে দে, ইন্টারসেকশন করে দিয়ে এটা তাহলে লেখা যাবে 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস এ ইন্টারসেকশন বি এসেছিল 3/26, বসিয়ে দে 23/26, it will be your answer. Any doubt? এখানে অঙ্কটা দেখ, তোকে পি এ ইউনিয়ন বি বলে দিয়েছে, তোকে এ ইন্টারসেকশন বিও বলেছে, এ কমপ্লিমেন্ট বলেছে। আচ্ছা বল, এ কমপ্লিমেন্ট থেকে আমাদের প্রথম অ্যান্সার বেরিয়ে যাবে পি এ কমপ্লিমেন্ট, মানে এ না হওয়ার প্রবাবিলিটি 5/8, তাহলে পি হওয়ার প্রবাবিলিটি কত, মানে এটা হওয়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে 1 মাইনাস না হওয়ার প্রবাবিলিটি, 1 মাইনাস 5/8, 3/8। এবার চাইছে পিবি, এটা কিভাবে বার করব? আমাদের কোশ্চেনে এ ইউনিয়ন বি বলা আছে। আচ্ছা, এ ইউনিয়ন বির ফর্মটা কি হয়? পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এবার দেখ, এ ইউনিয়ন বি আমার কোশ্চেনে 7/8 বলেছে, এ ইউনিয়ন বিটা 7/8, পি এ হচ্ছে আমরা বার করেছি 3/8, পিবি কোশ্চেন মার্ক, আর পি এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/4, মানে ব্যাস এইটুখানি হিসাব কর। তাহলে এটা হবে 4/8 প্লাস 1/4 ইকুয়াল টু পিবি। 3/4 আসছে, ঠিক আছে? এনি ডাউট? আচ্ছা, এই জিনিসটা বলছে, বলছে এ অ্যান্ড বি আর টু ইভেন্ট সাচ দ্যাট পি এ, মানে পিটা এ হওয়ার প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.3, বি হওয়ার প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.1, আর এ অ্যান্ড বি দুটোই হতে পারবে তার প্রবাবিলিটি 0.16। Find the probability that exactly one of the event happening, এই কথাটার মানে বোঝাচ্ছে, আগে বোঝ, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট অকারিং, তার মানে হয় এ হবে বা বি হবে। আচ্ছা, শুধু এ মানে এই জায়গাটা, ভালো করে দেখ, মাঝখানে কমনটা বাদ দিই, শুধু বি মানে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে আমরা এরম লিখি, এই জায়গাটাকে আমরা লিখি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এই দিকটাকে আমরা লিখি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে তোকে এখন যে প্রবাবিলিটি বার করতে হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট, মানে যে কোনো একটা হচ্ছে, দুটোই হচ্ছে না, এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট। তার মানে হয় শুধুমাত্র এ হবে বি হবে না, এটা সেটা বোঝাচ্ছে, বা আরেকটা হতে পারে শুধুমাত্র বি হচ্ছে এ হচ্ছে না। এবার বলতে এইটা আমরা কিভাবে বার করব? আমরা শুধু এইটুখানি জায়গাকে কিভাবে বার করবো, শুধু এইটুখানি জায়গা কিভাবে বার করবো? আমরা এটা বার করতে পারি যদি আমরা এ থেকে এ ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দিই, তাই না? পুরো এটা থেকে যদি কমন জায়গাটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো আমি এটা পেয়ে যাবো। আবার একইভাবে এইটা আমরা কিভাবে পাবো, এই দিকেরটা, সেটা পেতে পারি যদি আমরা বি থেকে কমন জায়গাটাকে বাদ দিই। তাহলে এটা হবে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি,
এটা একটা পার্ট প্লাস এটা হবে পিবি মাইনাস এই ইন্টারসেকশন। এবার শুধু ভ্যালু বসিয়ে করে দেয়। 0.3 থেকে 0.16 বাদ যাবে প্লাস 0.1 থেকে এই something is wrong here. ইন্টারসেকশনটা বেশি হয়ে গেল কি করে? 1 second, there is some problem. পয়েন্টে কিছু একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা না, স্টিল গন্ডগোল লাগছে আমার কিছু একটা। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 0.14 মাইনাস 0.6 জিরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 0.8। বোঝা গেল? Any doubt? ওকে, তাহলে আজকের মতো আমি এতটাই টপিক রাখছি। এটা একটা পার্ট, পেজ নাম্বার 55 অবধি আমরা করলাম। তো this is for today's class. Today's 25/6 class work এত অবধি। It was a good class.